কবি অমিতাভ দাশগুপ্তের খো খো কবিতাটি আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, যাতে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারো। প্রথমেই আসি কবি পরিচিতিতে। এই কবি পরিচিতি থেকে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে, সুতরাং খুব ভালোভাবে তোমরা কবি পরিচিতিটা পড়ে রাখবে। খো খো কবিতাটির রচয়িতা অমিতাভ দাশগুপ্ত আধুনিক যুগের কবি। কবি অমিতাভ দাশগুপ্ত কলকাতায় জন্মগ্রহণ করেন, কিন্তু তার শিক্ষা শুরু হয় বাংলাদেশের ফরিদপুরের ঈশান ইনস্টিটিউশনে। পরে তিনি কলকাতার টাউন স্কুলে ভর্তি হন। তার প্রথম কবিতা প্রকাশিত হয় দেশ পত্রিকায়। মানিক বন্দ্যোপাধ্যায় শেষ উপন্যাস হলুদ নদী সবুজ বনের শ্রুতিলিখন করেন তিনি। 1996 সালে জাতীয় কবি নির্বাচিত হন। তিনি রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান। তার কয়েকটা উল্লেখযোগ্য রচনা হল সমুদ্র থেকে আকাশ, জলে লেখা কবিতার নাম প্রভৃতি। কবি অমিতাভ দাশগুপ্তের খো খো কবিতাটি অত্যন্ত সহজ সরল ভাষায় শুরু হয়। খুব দরিদ্র পরিবারের একটি মেয়ের কঠিন জীবন সংগ্রামের কাহিনী আমরা এই কবিতায় দেখতে পাই। এই কবিতায় আমরা দেখতে পাই একটা খুব গরিব পরিবারের মেয়ে, সে তার স্বপ্ন পূরণের জন্য কিভাবে লড়াই করছে। মেয়েটি মায়ের সঙ্গে ঠোঙা বানায়। কম বয়সেই তাকে অর্থ উপার্জনের জন্য মায়ের সঙ্গে ঠোঙা বানাতে হয়। তবে বিকেলে সে খো খো খেলে। বিকেল থেকে সে নিজের স্বপ্ন পূরণের জন্য খো খো খেলার কঠোর অনুশীলন করে। কবি কিন্তু আলাদা করে মেয়েটির কোনো নাম দেননি। দেশের অন্যান্য দরিদ্র মানুষদের মতোই বেঁচে থাকবার জন্য নিরলস সংগ্রাম করতে হয় তাকে। মানে কবি এখানে মেয়েটার কোনো নাম দেননি। এই মেয়েটা দেশের যে কোনো গরিব মেয়ের প্রতীক, যারা বেঁচে থাকার জন্য ভীষণ রকম লড়াই করে, নিজের স্বপ্ন পূরণের জন্য যাদের লড়াই করতে হয়। এই ছোট বয়সেই এই মেয়েটিকে ঠোঙা বানিয়ে পরিবারের জন্য অর্থ উপার্জন করতে হয়। তবুও এই সংগ্রাম তার বার্লিনে যাওয়ার স্বপ্নকে রোধ করতে পারে না। মানে মেয়েটি এত কষ্ট করলেও তার যে স্বপ্ন বার্লিনে যাওয়া, সেই স্বপ্ন থেকে কিন্তু তাকে থামানো যায় না। দরিদ্র পরিবারের এই মেয়েটির জীবন সংগ্রামের চিত্রের মধ্যে দিয়ে কবি চিনিয়ে দিতে চেয়েছেন দেশের কোনো কোণে বঞ্চনা ও দারিদ্র্যের সাথে লড়তে থাকা মানুষদের। মানে এই যে মেয়েটা, এটা হলো প্রতীক, এটা যে কোনো গরিব এরকম লড়তে থাকা মানুষকে রিপ্রেজেন্ট করছে। স্বভাবতই খো খো বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠা করার স্বপ্নে বিভোর মেয়েটি, সবই এখানে প্রতীক। কবিতাটির নাম খো খো। খো খো খেলাটি প্রথম ভারতের মহারাষ্ট্র রাজ্যে শুরু হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে পেশাদার লীগ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে এটি নতুন করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। মানে এখনকার দিনে আরো বেশি করে খেলা হয়, আন্তর্জাতিক প্রতিযোগিতা, পেশাদার লীগ, এইসব কারণে এই খেলাটা আগের থেকে আরো বেশি জনপ্রিয়তা লাভ করেছে। এবার খো খো খেলা কিভাবে হয় সেই সম্পর্কে ছোট্ট করে বলছি। প্রতি দলে 12 জন করে খেলোয়াড় থাকে। তার মধ্যে মাঠে একটি দলে 9 জন নামে। তার মধ্যে 8 জন খেলোয়াড়, মানে ওই 9 জনের মধ্যে 8 জন খেলোয়াড় একজন সামনে একজন পেছনে করে নির্দিষ্ট দূরত্বে বসে এবং বাকি একজন অন্য দলের খেলোয়াড়দের ধরার চেষ্টা করে। একজন ছুটে অন্য দলের খেলোয়াড়কে স্পর্শ করলে সে আউট হয়, আর যদি সে স্পর্শ করতে না পারে তবে যারা বসে আছে তাদের একজনের পিঠে খো করে অল্প মারলে সেই খেলোয়াড়টি উঠে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে ধরার চেষ্টা করে।
এটি সম্পূর্ণ শারীরিক কসরত, তীব্র গতি, কৌশল এবং একাগ্রতার খেলা। কোনো সরঞ্জাম ছাড়া খুব অল্প জায়গায় এই খেলার আয়োজন করা যায়। এবার আসি কবিতার প্রতিটা লাইন ব্যাখ্যায়। কবিতার প্রথমেই রয়েছে, মায়ের সঙ্গে ঠোঙা বানায়, বিকেলে খেলে খোখো, বনগা থেকে বার্লিনে যায়, সাধ্যি থাকে রোখো। তাহলে কবিতার শুরুতেই আমরা দেখতে পাই মেয়েটি মায়ের সঙ্গে ঠোঙা বানায়। প্রচন্ড দারিদ্র্যের জন্য মেয়েটিকে ছোট বয়সেই মায়ের সাথে ঠোঙা বানিয়ে অর্থ উপার্জন করতে হয়, মানে টাকা পয়সা রোজগার করতে হয়। তবুও সে তার স্বপ্ন থেকে দূরে সরে যায়নি। সে খোখো খেলে বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করতে চায়। যদিও সারাদিন ধরে খোখো খেলার অনুশীলন করা তার পক্ষে সম্ভব হয় না, তাকে মায়ের সঙ্গে ঠোঙা বানিয়ে পরিবারের জন্য অর্থ উপার্জন করতে হয়, কিন্তু বিকেলে সে তার স্বপ্ন পূরণের জন্য মন দিয়ে খোখো খেলার অনুশীলন করে। কবিতার দ্বিতীয় লাইন হচ্ছে, বনগা থেকে বার্লিনে যায়, সাধ্যি থাকে রোখো। আচ্ছা, বনগা, বার্লিন এই কথাগুলো কেন কবি বললেন? কবিতাটা যখন লেখা হয়েছিল তখন বনগা ছিল পশ্চিমবঙ্গের খুবই অনগ্রসর একটা জায়গা। বার্লিন হলো জার্মানির রাজধানী, জনপ্রিয় একটা জায়গা। বার্লিনে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দরিদ্র পরিবারের মেয়েটি সমস্ত বাধা তুচ্ছ করে খোখো খেলার অনুশীলনের জন্য এত পরিশ্রম করেছে যে সে বনগার মতো অনগ্রসর একটি জায়গায় থেকেও বার্লিনের মতো উন্নত একটা জায়গায় পৌঁছতে পারবে বলে কবির আশা। সে খোখো খেলে বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করবে। যেহেতু বার্লিনে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, সেহেতু হয়তো কবি অমিতাভ দাশগুপ্ত বার্লিনের নাম করেছেন। আবার আমরা জানি যে বনগা থেকে বার্লিনের ভৌগোলিক দূরত্ব অনেকটা। বনগা থেকে অনেকটা পথ অতিক্রম করলে তবেই বার্লিনে পৌঁছানো যায়। মেয়েটি প্রাথমিক স্তরে বনগার মতো ছোট জায়গা থেকে খেলা শুরু করে খেলার অনুশীলনের অনেকখানি পথ পেরোলে তবেই আন্তর্জাতিক স্তরে খেলতে পারবে। বনগা থেকে বার্লিনে যাবার জন্য যেমন অনেকটা রাস্তা অতিক্রম করতে হয়, তেমনি খেলার প্রাথমিক স্তর থেকে আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর জন্য অনুশীলনের অনেকটা পথ অতিক্রম করতে হয়, অনেকটা কঠিন অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়। এটা বোঝাতেই হয়তো কবি বনগা থেকে বার্লিন কথাটা ব্যবহার করেছেন। আবার মেয়েটির বাস্তব পরিস্থিতি আর স্বপ্নের মধ্যে যে দূরত্ব, তা বোঝাতেও হয়তো কবি বনগা থেকে বার্লিন কথাটা ব্যবহার করেছেন। সাধ্য থাকে রোখো কেন বলেছেন কবি? মেয়েটি তার স্বপ্ন পূরণের জন্য এতটাই দৃঢ় প্রতিজ্ঞ যে তাকে থামানোর সাধ্য কারণ নেই। যদিও সে বনগার মতো ছোট জায়গায় জন্মেছে, যদিও সে দরিদ্র পরিবারে জন্মেছে, তবুও সে খিদে অগ্রাহ্য করে কঠোর পরিশ্রম করে প্রতিদিন নিয়ম করে খোখো খেলার অনুশীলন করে। বনগার মতো ছোট জায়গায় থেকেও সে বার্লিনের মতো নামি জায়গায় গিয়ে আন্তর্জাতিক স্তরে খোখো খেলার স্বপ্ন দেখে। লড়াকু মেয়েটি খোখো খেলে নিজের ও দেশের নাম উজ্জ্বল করতে চায়। সে শুধু স্বপ্ন দেখে না, সেই স্বপ্ন পূরণের জন্য সমস্ত বাধা তুচ্ছ করে কঠোর পরিশ্রম করে। মেয়েটি তার স্বপ্ন পূরণের জন্য এতটাই দৃঢ় প্রতিজ্ঞ যে কবির বিশ্বাস তাকে থামিয়ে দেবার সাধ্য কারণ নেই। এরপরে কবিতায় রয়েছে, মেয়ের বাবা সকাল সন্ধে চৌমাথাতে হকার, ছোট বোনটি 5 পড়ে, এখনো দাদা বেকার।
এখানে মেয়েটার পরিবারের মোটামুটি পরিচয় পাওয়া যাচ্ছে। মেয়েটা খুবই দরিদ্র পরিবারের মেয়ে। মেয়েটির বাবা হকার। সে চৌমাথার মোড়ে হকারি করে। ছোট বোন 5 পড়ে। মেয়েটির দাদা তখনও বেকার। আর লড়াকু মেয়েটি তার মায়ের সঙ্গে ঠোঙা বানিয়ে সামান্য অর্থ উপার্জন করে। ছোট বোনটা যে ক্লাস 5 পড়ছে, সেখানেও তাদের সামান্য হলেও পয়সার খরচা আছে। দাদা বেকার, মানে দাদাও কোনো রোজগার করে না। তাহলে রোজগার করে একমাত্র মেয়েটির বাবা হকারি করে, আর মেয়েটি তার মায়ের সঙ্গে ঠোঙা বানিয়ে সামান্য অর্থ উপার্জন করে। এত অভাব অনটন থাকলেও এই পরিবারের ছোট মেয়েটি কিন্তু পড়াশোনা করছে। তারা চায় যে শিক্ষার আলো তাদের পরিবারেও ঢুকুক। এই ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তাই কবিতার বাকি অংশটা আমি আগামী ভিডিওতে আলোচনা করব। প্রতিটা লাইন তুলে সহজভাবে আলোচনা করব। তাই নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।